This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আসুন এক ঝলকে দেখে নিই। একই ব্যক্তির নামে ভারত এবং বাংলাদেশের ভোটার কার্ড। ভারতে বাড়ি হলেও বাংলাদেশে গিয়ে বিয়ে করেন তিনি। ঘটনায় চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে দুই দেশের পরিচয়পত্রের ছবি সুকান্ত মজুমদার শেয়ার করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কুমারগঞ্জ ব্লক প্রশাসনের। নেক্সট, অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশের পুলিশ কর্তার। স্বরূপনগরের হাকিমপুরে বিএসএফ এর হাতে পাকড়াও। ধৃত বাংলাদেশি আফরুজ্জামান 10 দিনের জেল হেফাজত হয়েছে তার। পরের খবর, 4 লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলেছেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশের অভিযোগে পুশব্যাক করেছে বিএসএফ। শুভেন্দু অধিকারী তাই বলেছেন। বাংলাদেশ সরকার এবং বিজেপি এদের ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশি পুশব্যাক নিয়ে ঠিক এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা। পরের খবর, আবারও টেট নিয়ে জালিয়াতির অভিযোগ। 2022 সালের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ। ভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে টেট পাসের সার্টিফিকেট। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে আশ্বাস পর্ষদের। তাহলে কি নতুন করে জালিয়াতি? প্রশ্ন চাকরি প্রার্থীদের। মতুয়া ঠাকুরবাড়িতে এবার বিজেপিতে ভাঙন প্রশ্ন উঠছে। তার কারণ শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের বিবাদ এবার প্রকাশ্যে চলে এসেছে অনেকটাই। মতুয়াদের সিএ কার্ড দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ। অন্যদিকে এসআইআর এর বিধি সরলীকরণের দাবিতে পথে মতুয়ারা। মতুয়াদের নিয়ে তফসিলি ফেডারেশনের মিছিল। মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তফসিলি ফেডারেশনের। অন্যদিকে বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষককে মারধরে তৃণমূল যোগ পাওয়া যাচ্ছে। বেলঘরিয়ার শিক্ষক পিটিয়ে গ্রেফতার এখনো পর্যন্ত 4 জন। অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী সহ 2। অধরা বিজয় নট্ট ওরফে পাপাই উত্তর দমদমের পুরপ্রধান ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। পাশাপাশি সন্দেশখালীর ছায় আবার বর্ধমানের জামালপুরে জমি দখল, তোলাবাজি, অত্যাচারের অভিযোগ সেখানে। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী, যার নাম ফিরোজ শেখ। এই ফিরোজের বিরুদ্ধে পুলিশ সুপারের দ্বারস্থ ব্লক নেতা। অন্যদিকে গ্রেটার নয়ডায় পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে খুন। গ্রেফতার অভিযুক্ত স্বামী। পালাতে গেলে পুলিশের গুলি। চোখের সামনে মাকে পুড়তে দেখে ট্রমায় চলে গিয়েছে শিশুপুত্র। শ্বশুরবাড়ির অন্য সদস্যদের খোঁজে তল্লাশি পুলিশের। এবার কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার টি20 লিগে খেলে প্রিটোরিয়া ক্যাপিটালস, তাদের কোচ সৌরভ। এক ঝলক দেখে নিলাম, আপনাদের জানালাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা খবর। তবে আজ ভোটকাটা স্পেশাল শুরু করব একটা ছবি দেখিয়ে। নায়াগ্রা ফলস, নায়াগ্রা জলপ্রপাতের একটা ছবি দেখিয়ে শুরু করব। দেখলেন ছবিটা? তবে এটা কিন্তু উত্তর আমেরিকায় নয়। কোথায় বলুন? রাজস্থান। না, এটা মোটেই কোনো জলপ্রপাত নয়। অনেকেই বিষয়টা ধরে ফেলেছেন। পুরো ছবিটা একবার দেখাই। রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার জাদাওয়াতা গ্রামে বর্ষার জলের তোড়ে তৈরি হয়ে গিয়েছে নদী। যে নদীটা দেখছেন সেটা ছিলই না। বাড়িঘর, রাস্তা, পেয়ারা বাগান ঘিরে নদী খাত তৈরি হয়ে গিয়েছে। ক্রমশ নদী চওড়া হচ্ছে। কুল ভাসানো জল ঝাঁপিয়ে পড়েছে সেই নদীতে। দেখুন সেই ছবি। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে প্লাবিত রাজস্থানের অন্তত 8টি জেলা। এভাবে সেখানে প্লাবনের ছবি, সেই ছবিগুলো আপনাদের দেখাবো। সোয়াই মাধোপুর জেলায় সুরওয়াল মেগা হাইওয়েতে ট্র্যাক্টরে যাচ্ছিলেন এনডিআরএফ কর্মীরা। দেখুন কিভাবে জলের তোড়ে ট্র্যাক্টরটি উল্টে যায়। উদ্ধারকারীরা তারা যাচ্ছিলেন এই ট্র্যাক্টরে করে, ট্র্যাক্টরটা জলের তোড়ে উল্টে যায়।
দেখুন জলের তোড়ে কিভাবে একেবারে উল্টে যায় উদ্ধারকারী সমেত সেই ট্র্যাক্টরটি। এবার আমাদের পাশের রাজ্য উড়িষ্যার একটা ছবি দেখাই। পিসারকে বলবো সেই ছবিটা প্লে করতে। মোটরসাইকেল জলে ভাসছে, হেলমেট পরেই গাছে উঠে পড়েছেন চালক। সুবর্ণরেখার জলে প্লাবিত উড়িষ্যার বালেশ্বরের বোগরাই ব্লক। জলের স্রোত মোটর বাইকে, জাতীয় সড়কের উপর দিয়েও জলের স্রোত বইছে। বাইক নিয়ে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় জলের তোড়ে একেবারে ভেসে যান বাইক চালক। প্রাণ ভয় 2 বাইক আরোহী সহ 3 জন গাছে উঠে পড়েন। স্থানীয়রা 3 জনকে উদ্ধার করেছেন। দেখুন সেই ছবিটা, জলের তোড়ে বাইক ভেসে গিয়েছে, ভয়ে গাছ ধরে আঁকড়ে তারা ঝুলছেন। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এরকম টানা বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি খুব একটা দেখা যায় না। মৌসুমী অক্ষরেখা তো আছেই, তার সঙ্গে ঘন ঘন নিম্নচাপ, যার জেরে এই বিপত্তি। সারা দেশের বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গায় এর জেরে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। वो भी गए उधर, बड़े लोग गए, दब गए उधर। रोने के लिए बच गए, तो रोने वाला भी कोई नहीं रहना था। इतना भयंकर देवी आपदा है कि जिसमें कि लोगों को भागने तक का मौका नहीं मिला। বন্যাতে ডুবছে বাড়ি ঘর, কিছু তো বাঁচাতে পারছি না। বাড়ি ঘর সব গঙ্গা করবে। দেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব প্রান্তেই এক ছবি, জানেন তো। আবহাওয়া দপ্তর কি বলেছে? আবহাওয়া দপ্তর বলেছে এখনই নিস্তার নেই। আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত কমলেও ভারী বৃষ্টি হতে পারে উত্তরের 4 জেলায়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 48 ঘন্টা পরে ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে নতুন আরও একটা নিম্নচাপ তৈরি হতে পারে। তার ধাক্কায় আবারও বৃষ্টি বাড়তে পারে 29 এবং 30 অগস্ট। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় 26 থেকে 28 অগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবার যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা বলতে গেলে ওই যে আপনারা দেখছেন বিগ বলে কি লেখা, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, সেই গানটা মনে পড়ে যাচ্ছে হীরক রাজার দেশের। নিশ্চয়ই মনে আছে আপনাদের। এখন অবশ্য রঙ্গ দেখতে ওই হাতে হাতে তালি দিয়ে হীরক রাজার দেশে যেতে হবে না, দুনিয়াও আপনাদের ঘুরতে হবে না। আমাদের এ রাজ্য, এ পশ্চিমবঙ্গে রঙ্গ বিদ্যমান। বেলঘড়িয়া নন্দননগরের ঘটনা তো সবাই জানেন। মদ্যপানের প্রতিবাদ করায় বেধড়ক মার খেয়ে হাসপাতালে আঁকার শিক্ষক। মদনে বেলঘরিয়াতে মদ খাওয়া নিয়ে প্রতিবাদ করলে তো মার খেতেই হবে। ওই ঘটনায় পুলিশ কয়েকজনকে ধরলেও টাচ করেননি তৃণমূল কর্মী বিজয় নট্ট ওরফে পাপাইকে। বাড়ি নয়, বেলঘড়িয়া নন্দননগরে মামা বাড়ি পাপাইয়ের। এখনো ফেরার পাপাই, কোথায় পাপাই? পুলিশ 4 জনকে ধরে ফেললো, পাপাই আর তার সাকরেতকে কেন এখনো ধরতে পারলো না? এলাকার কাউন্সিলর কি বলছেন যে পাপাই এলাকায় তাই সে ত্রাস করে বেড়ায়, চারিদিকে মারধর করে, এই করে মস্তানি ধরুন একরকম। পুলিশ কি পাপাইকে খুঁজছে? কি তার শক্তি, কে তার পেছনে আছে? নিমতার সুকান্ত পল্লীর বাসিন্দা পাপাই উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ। ক্লাস 8 পাস এই যুবক এলাকায় দাপিয়ে বেড়ান। এলাকায় কান পাতলেই শোনা যায় তার বিরুদ্ধে মদ্যপান, মারধর, চমকানোর মতো একাধিক অভিযোগ। এই দৃশ্যটা মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন তার জন্যই দেখতে পাচ্ছে মানুষ। তবে পুলিশ গ্রেফতার করেছে বিজেপির ব্যারাকপুর বিধানসভার কনভেনর বিশাল জয়সওয়ালকে। 14 অগস্ট বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধের সময় পুলিশকে খারাপ কথা বলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভূমিকা ছেড়ে দিন, পুলিশ নিজের মা বোন, নিজের বউকে বাঁচাতে পারছে না, সাধারণ মানুষকে, গরিব মানুষকে কি বাঁচায়? পুলিশের মা বউকে তুলে কুৎসিত কথা বলেছিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। খুব সাজা হয়েছে কেষ্ট, ক্ষমা চেয়েছেন। একবার পুলিশের কাছে হাজিরা দিয়েছেন, তারপর তার নিরাপত্তা আরও বেড়ে গিয়েছে। কেষ্টর সঙ্গে বিজেপির বিশালের তুলনা
কি করে মানেন ব্যারাকপুরের পুরপ্রধান? অনুব্রতর সাথে বিশালের কোনো মিলই নেই। পুলিশকে গালাগালি, পুলিশের গায়ে হাত, পুলিশকে ঠেলাঠেলি যে ইয়ে হয়েছে। অনুব্রত যে পুলিশকে এত গালাগালি দিল, বউ মা তুলে গালাগালি দিল, সেটা তো পুলিশ এতটা কেন সক্রিয় হলো না তখন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে, এটা তোর মাকে পুলিশ সেটা নিয়েও কেস হয়েছে, সেটা নিয়েও কেস হয়েছে। যেটা নিয়ে পুলিশকে ইয়ে করেছে, গালাগালি দিয়েছে বা পুলিশকে, সেটা নিয়েও তো কেস হয়েছে। সেটা নিয়েও তো অনুব্রতকে যেতে হয়েছে, বেশ কয়েকবার সেটা নিয়ে যেতে হয়েছে। এবার অন্য কোনো কারণে সেই কাউন্সিলরকে কালিমালিপ্ত করার কোনো চেষ্টা হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। কোন প্রান্তে কার কি এজেন্ডা এবং কে কোন স্বার্থে তার এলাকার কাউন্সিলরকে আক্রমণ করছে বা উল্টো গোষ্ঠীকে আক্রমণ করছে, সেগুলোকে এইভাবে বলা যায় না। মুখর মুখপাত্র নাজেহাল। আগ্নেয়াস্ত্র সমেত ধরা পড়েছে রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী জয় ঘোষ। উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার বন্দুক এবং কার্তুজ। জয় গ্রেফতার হতেই হাঁপ ছেড়ে বেঁচেছেন কে জানেন? তৃণমূলেরই ওই ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম। গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি, 9mm পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি, এসব চলছিল। সব যত দুষ্কৃতী রয়েছে, এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে। কে কোন স্বার্থে তার এলাকার কাউন্সিলরকে আক্রমণ করছে বা উল্টো গোষ্ঠীকে আক্রমণ করছে, সেগুলোকে এইভাবে বলা যায় না। রাজপুর সোনারপুর পুরসভারই 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন একজন বিধবা। 50,000 টাকা নয়তো শারীরিক সম্পর্ক। এবার আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশন দিলাম তোমাকে, দুটো অপশনের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। মহিলাটিকে আমি জানি না, চিনি না। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইন আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। পুলিশ প্রশাসন দেখবে। এবার অন্য কোনো কারণে সেই কাউন্সিলরকে কালিমালিপ্ত করার কোনো চেষ্টা হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। কি বললাম আপনাদের কিছুক্ষণ আগে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আর সেটা দেখতে দুনিয়ার উপ্রান্তে যেতে হবে না, এখানেই পেয়ে যাবেন বিভিন্ন সরকারি প্রকল্প। সেই বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা থেকে কাটমানি, বাড়ি বানাতে গেলে, রাস্তা বানাতে গেলে কেউ বা কারা এসে ধরবে, এসে বলবেন টাকা দাও, মানে যাকে বলে তোলাবাজি। ঠিক এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকবে তাদের। কি দেখিয়ে? প্রভাব দেখিয়ে। ঘাড়ে মাথায় কারো না কারো হাত রয়েছে যারা আরো 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 প্রভাবশালী। আর এটা একটা দস্তুর হয়ে গিয়েছে রাজ্যে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আকছার শোনা যাচ্ছে। তা বলে মৃত্যুর ক্ষতিপূরণের টাকাতেও কাটমানি। 2019 সালের ফেব্রুয়ারি মাসে গাড়ি দুর্ঘটনায় মারা যান মিনাখার বগুড়হুলা এলাকার রবি ভূঁইয়া। ভালো করে শুনুন, 7 বছর পর বিমা বাবদ 15 লক্ষ টাকা পেয়েছে তার পরিবার। তারপরে নাকি তৃণমূলের বুথ সভাপতি, যার নাম বিশ্বজিৎ মণ্ডল, তিনি উধাও হয়েছেন। তিনি সেখানে উদয় হয়েছেন। কেন? টাকা দিতে হবে নাকি। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে আমাকে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। মানে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি, তাই সেই টাকা ওদের দিতে হবে। মানে ওরা আমাকে মানে এত প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন, তাই পালিয়ে লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি। এই মুহূর্তে প্রশাসনও আমাদের হুমকি দিচ্ছে, আর বিশ্বজিৎও হুমকি দিচ্ছে প্রশাসনের কাছে বসে, যাতে আমরা গিয়ে ওখানে আমাদের নত স্বীকার করি। ভাবতে পারছেন? বিস্মিত হওয়ারও অবকাশ পাওয়া যাচ্ছে না যদি এই যা অভিযোগ তারা করছেন সে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। প্রয়াত রবি ভূঁইয়া, তার পরিবার কি বলছে? বলছে টাকা না দিলে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। তাই এই মুহূর্তে তারা ভয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে আছেন। কি করবেন? তাদেরকে এতটাই ভয় দেখানো হয়েছে। পুলিশে তারা অভিযোগ করেছেন। তৃণমূল বুথ সভাপতি অবশ্য দিব্যি থানায় যাচ্ছেন এবং তিনি বলছেন তার বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ নাকি মিথ্যা। তাহলে রবি ভূঁইয়ার পরিবারকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে কেন? পরিস্থিতি এই প্রশ্ন তুলছে।
এই ধরনের কোনো ঘটনা নয়। আমরা আজকে থানাতে সমস্ত ওদের বাড়ির লোকজন সবাই গেছিল, ঠিক আছে, গিয়ে কথাবার্তা বড় ডাকার পরে আলোচনা হয়, ওরা উপস্থিত হয়নি, ঠিক আছে, এসব সব ভিত্তিহীন ঘটনা। সরকারকে বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন। অনুপ্রবেশটা তো রোখার কথা হচ্ছে বিএসএফ, তাহলে ঢুকতে দিল কেন? আমরা তো বলছি অবৈধ যদি অনুপ্রবেশকারী থাকে তাতে বার করে দেওয়া হবে। এর কারণ হচ্ছে 540 কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয়। আর সুরেন্দ্রবাবু এত কথা বলছেন, ভুলভাল হিসাব দিচ্ছেন। ত্রিপুরায় বহিরাগত অনুপ্রবেশকারী পুশব্যাকের সংখ্যাটা একটু জোরে বলুন না। ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। 4 লক্ষ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। শুভেন্দু অধিকারী তো সে দাবি করছেন 4 লক্ষ বাংলাদেশি এদেশে অবৈধভাবে তাহলে এতদিন ছিলেন। বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব, তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন। বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারমিট নেই কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। দেখুন 4 লক্ষ সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। ধরে নিলাম শুভেন্দু একদম সত্যি বলছেন, কেন্দ্র যদি বাংলাদেশে পুশব্যাক করে থাকে সেটা অবিশ্বাসী বা করি কি করে। হ্যাঁ, পুশব্যাক যে হচ্ছে বাংলার শাসক দলের এই নিয়ে কিন্তু বিন্দুমাত্র ওই দ্বন্দ্ব নেই, সংশয় নেই। পুশব্যাকেই বিজেপিকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল, সেই পুশব্যাকটাও কন্টিনিউয়াসলি চলছে। তৃণমূল এই অভিযোগও করছে যে বাংলার মানুষকে, বাংলার পরিযায়ী শ্রমিককে কাঁটাতারের ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে অভিযোগ শুধু নয়, মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে রাজ্য সরকার উদ্যোগী হয়ে ফিরিয়েও এনেছে। তাদের হিসেবের বাইরে রেখেই ধরে নেওয়া যায় যে শুভেন্দু এই হিসেবটা দিচ্ছেন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্যারালালি উঠছে। এই 4 লক্ষ অবৈধ বাংলাদেশি ভারতে ঢুকেছিলেন কি করে, কে ঢুকতে দিয়েছিল? বাংলার সীমান্তে বিএসএফ থাকে, যদি উন্মুক্ত সীমান্ত কারণ হয়ে থাকে তাহলে 4 লক্ষ কেন? সংখ্যাটা আরও কয়েক গুণ হলেও বিচিত্র নয়। তাহলে সীমান্ত জুড়ে কাঁটাতারের যে বেড়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই পুশব্যাক চলবে? এই প্রশ্নটা রাখলাম। বঙ্গ রাজনীতির চাপানুতরও তাহলে কি বন্ধ হবে না? এই প্রশ্নটাও রাখলাম। আজব কথা, প্রথম কথা, অনুপ্রবেশ হয়ে থাকলে অমিত শাহের বিএসএফ ঢুকতে দিল কেন? অনুপ্রবেশটা তো রোখার কথা হচ্ছে বিএসএফ এর, তাহলে ঢুকতে দিল কেন? আমরা তো বলছি অবৈধ যদি অনুপ্রবেশকারী থাকে তাদের বার করে দেওয়া হোক। এটা প্রত্যেক দিনই হচ্ছে। এর কারণ হচ্ছে 540 কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয়নি। 16 সাল থেকে জমি চাওয়া হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, রেশন জেহাদ, ধর্মীয় জেহাদ, সব কাজগুলোই করছেন। শুভেন্দুবাবু এত কথা বলছেন, ভুলভাল হিসাব দিচ্ছেন। ত্রিপুরায় বহিরাগত অনুপ্রবেশকারী পুশব্যাকের সংখ্যাটা একটু জোরে বলুন না। ত্রিপুরা তো ডবল ইঞ্জিন সরকার, বাংলায় যদি 2 জন ঢোকে, ত্রিপুরায় তো 20 জন ঢুকছে, কদিন আগে ধরা পড়েছে। নির্বাচন কমিশন বলেছে ঘুরপথে বিহারে ঢুকেছে, এমনকি নেপাল বর্ডার ইউজ হয়েছে। তো এগুলো যদি ফেল করে হচ্ছে আমার बीएसएफ, तो তার দায়িত্ব কি করে অন্য? बीजेपी का अमित शाह का बीएसएफ घुसाएगा और पकड़ेगा, तो बीएसएफ तो घुसा रहा, नहीं तो आ रहा कैसे? বাংলার উপর রাগে, বাংলায় হেরে যায় তার উপর রাগে এই ধরনের কাণ্ড কারখানা করছে। আমাদের বক্তব্য অবৈধ অনুপ্রবেশ নিশ্চয়ই বন্ধ হবে, আমরাও চাই, কিন্তু বৈধ ভোটারদের হয়রান করা চলবে না। আবার অন্য রাজ্য থেকে সেখানকার ভোটার লিস্ট থেকে আমাদের ভোটারে ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকেও বার করে দেওয়া হবে। যে হয়েছে এবং হচ্ছে এটা অস্বীকারের উপায় নেই। 4 লক্ষ না হোক, বাংলাদেশি অনুপ্রবেশকারী তো এখন বাংলার পুলিশের হাতেও ধরা পড়ছে, বিএসএফও ধরছে তাদের। বাংলাদেশের পুলিশ কর্তাই তো এবার অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল।
স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে এই রাজ্যে ঢুকতে গেলে বিএসএফ আফরুজ্জামানকে ধরে ফেলে। আর এই আফরুজ্জামান বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। গত অক্টোবর থেকে আত্মগোপন করেছিলেন তিনি। ইউনূসের প্রশাসন তাকে সাসপেন্ড করতেই চোরা পথে ভারতে ঢোকার তিনি চেষ্টা করেন। বৈধ কাগজ না থাকলে ধরা পড়বেই। ভারতবর্ষের যা আইন আছে তাতে হবে। দেশের তো আইন আছে। প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছেন, প্রধানমন্ত্রী দমদম থেকে বলেছেন যে কোনো দেশ অবৈধ অনুপ্রবেশকারী রাখে না, আমরা রাখবো কেন? আর বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যেমন হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, তেমনি একইভাবে আরও বেশি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার অব্যাহত। তাদেরকে মেরে দেওয়া হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, পালাতে গিয়ে তারা মারা পড়েছে, ধরা পড়ে। যাকে ধরেছে বিএসএফ যদি ভারতবর্ষে এসে যায় হয়তো বেঁচে যাবে, বাংলাদেশে তুলে দিলে সে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয় বলে আমি মনে করি। এখানকার ডেমোগ্রাফি কিভাবে বদল হচ্ছে, এদের মধ্যে অনেকেই একটা নদীতে বাংলাদেশের সঙ্গে কানেকশন আছে, থ্রু নয়াচর এখানে ঢুকছে। আরে এই জন্যই তো এসআইআরও দরকার, তারপরে যা যা নাগরিক পুঞ্জিও দরকার। আর এই যে এত কিছুর মধ্যে এভাবে অনুপ্রবেশ, সে অনুপ্রবেশ নিয়ে কাদা ছোড়াছড়ি, ঢিল ছোড়াছড়ি, সংখ্যাটা কত, সেটা সব কিছুই আমাদের এখনও দৃঢ় বিশ্বাস যে সময়ের কাছে সেই উত্তর আছে, সময়ের সঙ্গে সঙ্গে সব জানা যাবে, স্বচ্ছতা আসবে, এগুলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আমরা প্রতিদিন জীবনযাপন করছি। কিন্তু ধীরে ধীরে ডেমোগ্রাফি যে বদলে যাচ্ছে না, এটা তৃণমূলও কি জোর দিয়ে বলতে পারে? স্বরূপনগরে আরও এক বাংলাদেশি ধরা পড়েছে যে বাংলার জামাই সেজে বসেছিল। ভাবুন একবার, জামাই সেজে দিনের পর দিন এ বাংলায় সে বসেছিল। স্বরূপনগর থেকে তাকে পাকড়াও করা হয়, নাম পরিচয় গোপন করে 10 বছর ধরে রয়ে গিয়েছে। ফলে এই যে অনুপ্রবেশ নিয়ে এখন এত টানা হিচড়া, এত টানা পড়েন, এত কাদা ছোড়াছড়ি, যে বিশেষণই অভিহিত করি না কেন, কিন্তু একটার পর এই ঘটনায় একেবারে কিন্তু জোর গলায় বলতে পারবে না কেউই যে ধীরে ধীরে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে না। তার কারণ স্বরূপনগরে এই যে বাংলাদেশে ধরা পড়েছে, সে দিনের পর দিন জামাই সেজে বসেছিল, নাম পরিচয় গোপন করে 10 বছর ধরে। কিন্তু 4 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশ, 4 লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। কিভাবে তারা অবৈধভাবে এদেশে ঢুকেছিলেন, কারা তাকে সাহায্য করেছিল, তাদের সাহায্য করেছিল, এই প্রশ্নগুলো কিন্তু ব্যাক টু ব্যাক এই ঘটনায় উঠছে। ফলে এই অনুপ্রবেশ নিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, একদিকে কাদা ছড়াছড়ি হলেও ডেমোগ্রাফি চেঞ্জের একটা বড় সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই মুহূর্তে যে ব্যক্তিকে আমরা ছবিতে দেখাচ্ছি, তিনি ঠিক এভাবেই দিনের পর দিন সেজে, মানে জামাই সেজে ছিলেন। স্বরূপনগরে তাকে ধরা হয়েছে। কিছুক্ষণ আগে যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছিলাম, সেই ছবিগুলো আরও একবার আপনাদের দেখাতে চাইব। এই যে আফরুজ্জামান, এই আফরুজ্জামান বাংলাদেশ পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। গত অক্টোবর মাস থেকে তিনি আত্মগোপন করেছিলেন। ইউনূসের প্রশাসন তাকে সাসপেন্ড করার পর চোরা পথে তিনি ভারতে ঢোকার চেষ্টা করেন। ফলে এই মুহূর্তে অনুপ্রবেশ ইস্যু যথেষ্টই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পুলিশ কর্তা তিনি অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল। স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে তিনি ঢুকতে যান, তখন তাকে আটক করা হয়। আফরুজ্জামান তার নাম। পাশাপাশি অনুপ্রবেশ যে হচ্ছে, এটা অস্বীকারের সত্যি কোনো উপায় নেই। 4 লক্ষ সেই সংখ্যাটা কিনা সেটা এই মুহূর্তে বলা মুশকিল, যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন 4 লক্ষ না হলেও বাংলাদেশি অনুপ্রবেশকারী এখন বাংলার পুলিশের হাতে ধরা পড়ছে, বিএসএফ ধরছে। ফলে একটার পর এক এই ধরপাকড়ের ঘটনা অনেকাংশেই কিন্তু অনুপ্রবেশ ইস্যু কতটা গুরুতর সেই বিষয়টাকে অনেকাংশেই স্পষ্ট করেছে। চার লক্ষ অবৈধ বাংলাদেশি ভারতে ঢুকেছিল কি করে, প্রশ্ন বারবার রাখছি, আবারও সে প্রশ্ন রাখলাম যে এতজন অনুপ্রবেশকারী কি করে ঢুকলো। পাশাপাশি এই প্রশ্নও চলে আসে, ঢুকতে দিল কে? বাংলার সীমান্তে বিএসএফ থাকে, যদি উন্মুক্ত সীমান্ত কারণ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আরও একটা বিষয় মনে হয় যে যদি উন্মুক্ত সীমান্ত, মানে ধরুন যেখানে যেখানে সীমান্ত নেই সেটা কারণ হয়ে থাকে, তাহলে সংখ্যাটা 4 লক্ষ কেন? আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে, সেখানেও
অবাক হওয়ার কিছু নেই। ফলে প্রশ্নটা এক্ষেত্রে দাঁড়ায়, প্রকট হয়ে দাঁড়ায় বারবার, যে কারণে আমরা এই ছবি দেখিয়ে একই প্রশ্ন বারবার তুলছি যে সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ না হওয়া যদি কারণ হয় তাহলে তো বিষয়টা চলবে। আর এই ঘটনা নানা ফরম্যাটে ঘটছে। ধরুন একই ব্যক্তি, তার নামে ভারত এবং বাংলাদেশের এপিক রয়েছে, ভোটার কার্ড যাকে আমরা বলি। ভারতে বাড়ি হলেও বাংলাদেশে গিয়ে তিনি বিয়ে করেন। আর ঘটনার সামনে আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রাজ্জাক সরকার, তিনি পেশায় কৃষক। কিভাবে একজনের কাছে দুটি দেশের ভোটার কার্ড থাকতে পারে? ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে দু দেশের পরিচয়পত্রের ছবি শেয়ার করে এই প্রশ্নটা তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। ফলে এসআইআর জরুরি বলে দাবি করে আবারও রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই সুকান্ত সরব হয়েছেন। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুমারগঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিকরা। ইন্ডিয়ান নাগরিক আপনারা এদের প্রমাণ করে না, এখানে সবকিছু ছিল, ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কি করে কার্ডটা তৈরি করছে, কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না। আচ্ছা, এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে হাসানোর জন্য, তারপর এখানে সব অফিসাররা আসলো বিএসএফ এর তরফ থেকে, সিও, আইজি, ডিজি, উনি কোর্টে বা থানায় যে কোনো জায়গায় যেখানে সরকারি দপ্তর সেখানে জমা করে দিল। সরকার দেখলো যে না, ডকুমেন্ট পত্র ঠিক আছে, ইন্ডিয়ান নাগরিক, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশের কার্ডটা কিভাবে এলো? সেটা প্রশ্ন এখন আমি যদি আপনাকে বলি কেমন করে আসলো। রেজ্জাক মোল্লা, রেজ্জাক সরকার, উনি তো বাংলাদেশের ভোটার, কি হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ভোটার? ওনাকে তো ওনার এখানে তো ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে, ভোটার লিস্ট থেকে 1 নম্বরে কেটে বাদ দেওয়া হবে। এভাবে দুই দেশে কীভাবে ভোটার হতে, যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে। ভদ্রলোকের নামে বলছে, সেই ভদ্রলোকের বাবা মানে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনকার পঞ্চায়েতের মেম্বার ছিল আমার যতদূর জানা। তো এগুলো কিছু না। আর আরেকটা জিনিস, উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময়, সেটা তো হতেই পারে, মানে বিয়ে এটা হতেই পারে, কিন্তু সেই সময় কার্ড ছিল, কিন্তু বর্তমানে তার কোনো কার্ড নেই, বর্তমানে ভারতেরই কার্ড আছে। এই যে বিতর্কটা, যে ধরুন ওখানকার কার্ড যেটা নিয়ে সুকান্ত মজুমদার পোস্ট করছে, এইটা নিয়ে তো বিজেপি এটা সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা নোংরামো করছেই। পরপর একই ব্যক্তির নামে ভারত বাংলাদেশের ভোটার কার্ড, ভারতে বাড়ি হলেও বাংলাদেশে গিয়ে তিনি বিয়ে করেন। আর এই ঘটনা সামনে আসতেই খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এটা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ঘটনা। জানা গেছে ওই ব্যক্তির নাম রাজ্জাক সরকার, পেশায় তিনি কৃষক। আসেন তারা সবাই বলেন যে আমাদের যে ঘরের অবস্থা, সেই ঘর এখন শহরাঞ্চলে তো নাই, সুদূর গ্রামাঞ্চলে এখন দেখা যায় না। ছেলের অবস্থা ভালো লাগে না, অনেক কষ্ট করেছে, তো অনেক কষ্ট করেছে। কিছু বলার নেই আমার আর থেকে বেশি। এই যে ছবিগুলো দেখলেন লড়াইয়ের, দাঁতে দাঁত চিপে এই লড়াইটা চলছে এখনো। অথচ এমনটা কি হওয়ার কথা ছিল? এই তো সেদিন সবে রেজাল্ট বেরিয়েছে। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় 7ম জলপাইগুড়ির কোয়েল গোস্বামীর বাড়িতে ভিড় ভেঙে পড়ল। রাজনীতির নেতা থেকে প্রশাসনের কর্তা বড় মুখ করে সকলে বলেছিলেন দরমার বাড়িতে থেকেও রেজাল্ট এত ভালো। দুস্থ মেধাবী পড়ুয়াদের আর্থিক সাহায্য করতে অভূতপূর্ব উদ্যোগ নিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। দপ্তরের কর্মী এবং আধিকারিকদের নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওয়েলফেয়ার ফান্ড তৈরি করলেন তিনি। প্রতি মাসে চাঁদা জমা হতে থাকবে সেখানে, আর সেই টাকা দিয়ে দুস্থ ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি, বই কেনা, হোস্টেলের খরচ, টিউশন ফি ইত্যাদি প্রতি মাসে দেওয়া হবে। প্রধান সমস্যা তো আমরা আর্থিক ক্ষেত্রেই ছিল, সেই ক্ষেত্রে ওনার পাশে দাঁড়ানোর আশা দিয়েছিলাম, তার মানে আর কি সমস্ত সমস্যারই প্রায় সমাধান হয়ে যাচ্ছে। তোমার সমস্যার সব সমাধান হচ্ছে, এটা সরকারের একটা কমিটমেন্ট করতে হবে। পড়াশোনাটা কি আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো যতটা পারা যায় আমি
যাতে ওনাদের এই যে প্রচেষ্টা উদ্যোগটা যাতে কোনোদিনই ব্যর্থ হয়। বিডিও অফিসের উদ্যোগ, উচ্চশিক্ষার পথে এবার স্বপ্ন দেখাচ্ছে কোয়েলদের। ডেট লেডি বাবন কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হবে এবং যেহেতু ভর্তি হওয়ার একটা ফিজ লাগে, সেটা প্রাথমিক হিসেবে আমরা ওর হাতে তুলে দিলাম। পরবর্তী ক্ষেত্রে হোস্টেল খরচা থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার খরচাটা আমরা এই কর্মচারী মহল, আমাদের বন্ধু মহল, আমরা যে একটা পরিবার, সেই পরিবার থেকে আমরা ওকে এই প্রোভাইড করব।